এবারে পুরো খবর। পলাতক আসামিদের ভোটে না দাঁড়ানোর বিধান রেখে গণপ্রতিনিধি আদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই আদেশে প্রার্থীদের সকল আয়ের উৎস জানাতে হবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া শ্রম আইনে সংশোধনী এনে করা অধ্যাদেশেও অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে ৩টি নতুন অধ্যাদেশ ও 2টি আইনের সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এদিন আরপিও কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুমোদন করা হয়। এর ফলে পলাতক আসামিরা নির্বাচন করতে পারবেন না। আর কোনো কেন্দ্রে সমস্যা হলে পুরো এলাকায় নির্বাচন বন্ধ করার ক্ষমতা থাকবে কর্মকর্তাদের। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। শ্রম আইনের নতুন সংশোধনী অধ্যাদেশে বাসাবাড়িতে কাজ করা কর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রস্তুতিকালীন সময়ে শ্রমিকদের ভাতা বাড়ানো সহ কয়েকটি সংশোধনী আনা হয়েছে। এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাকলিস্টিং একটা প্রথা ছিল, যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাকলিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট, যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। এর বাইরে সুপ্রিম কোর্ট সচিবালয় দুদক সংক্রান্ত ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে। সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি, তো এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসাবে স্ট্যাবলিশ করতে চাই। বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না, সেপারেট জাদুঘর হিসাবে। তো সেখানে লোকবল লাগবে, আর্থিক সংশ্লেষ আছে, সেই জন্য আরও একটু আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এটাও আমরা খুব দ্রুত চেষ্টা করব। এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। জ্ঞাত আয় মানে আপনার মানে জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে অধ্যাদেশগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার তিনি বলেন, এ ধরনের কাজ ঠিক নয়, এই মুহূর্তে দেশে নির্বাচন খুবই প্রয়োজন। এদিকে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদের মতে, অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক অধ্যাদেশ জারি করতে পারে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনীতির উপর লেখা মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে দলটির নেতারা শহীদ জিয়াকে নিয়ে স্মৃতিচারণাও করেন। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে তিনি জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আজকে বাংলাদেশের অর্থনীতির যেটা মূল কাঠামো, সেই রেমিটেন্সে কিন্তু শহীদ জিয়ার হাত ধরে শুরু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যাতে আমরা আরেকটি কালজয়ী এই ধরনের কিছু প্রকাশনা আমরা কিছু করতে পারি, উনি থাকা অবস্থাতেই আমরা যাতে করতে পারি, সেটার জন্য আমরা একটা উদ্যোগ নেব। অনুষ্ঠানে দলটির মহাসচিব অভিযোগ করেন, কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। অনেকে সংস্কার প্রশ্নে বিএনপিকে খলনায়ক বানাতে চায়, তা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। সবকিছু মিলিয়ে
এই সংস্কার, আমি যে কথা মাঝে মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়ে আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। অপরদিকে উচ্চশিক্ষার গুণগত মান ও নিয়ন্ত্রণ নিয়ে এক সেমিনারে বক্তব্য দেন দলটির আরেক নেতা সালাহউদ্দিন আহমদ। এখানে সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে বলেও মন্তব্য তার। আর অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন সালাহউদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকে। এ ধরনের প্রস্তাব আবেগতাড়িত বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই, যেন আমরা বাস্তবতার নিরিখে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকার কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও ভারতের সাথে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। আমাদের দেশের কৃষ্টি, কালচার, সভ্যতা। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সাংবাদিকদের সাথে মতবিনিময়ে শফিকুর রহমান দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করতে গিয়ে ১৯৭১ সালের ভূমিকার বিষয়টিও সামনে আনেন। ৪৭ সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক কি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের কৌশলী জবাব দেন তিনি। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই, সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। এনাদার ইকুইটি, এখানে আমরা ইকুইটি বলছি না। ভারত বাংলাদেশের চাইতে ২৬ গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই। পিআর নিয়ে দলের আগের অবস্থান তুলে ধরে সংসদ নির্বাচনের আগেই গণভোট চাইলেন জামায়াতের আমির। পিআর নিয়ে আমরা টানাটানি করছি না, আমরা জনগণের কাছে যাচ্ছি। এটা আমাদের অধিকার এবং দায়িত্ব। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত ২৮টি দেশ ও ৯১টি দেশ এটা অনুসরণ করে। আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা এখন আর কোনো মেজরিটি মাইনরিটি এটাও আমরা স্বীকার করি না। আমরা বলি যে উই নিড ইউনিটি। আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন, তার মানে আপনি একটা দেশকে দুই ভাগে ভাগ করে ফেলবেন। আফসানা শাওন, ৭১। নির্বাচনে নিজেদের সুবিধা আদায়ে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, দেশের ইতিহাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ সময় আর আসেনি, যে কারণে পতিত শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হয়। এই সরকার একই কাজ করছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি মন্তব্য করেন, দেশের রাজনৈতিক অনৈক্যের পেছনে জাতীয় ঐকমত্য কমিশন দায়ী। আরও জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবল সুষ্ঠু ভোট সম্ভব। এখন দেশ নিচের দিকে পড়ছে, যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে, তত বড় ধরনের পতনের কারণে তত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আহ্বান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারেও দেশবাসী বুঝে গেছে। আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই। কাজেই আপনারা চলে যান, একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে।
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে শেষ হয়েছে বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় কবে রায় হবে তা জানা যাবে ১৩ নভেম্বর। এদিন সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর। তারা বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে প্রায় ৩ মাস ধরে চলে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, এই মামলায় ন্যায় বিচার করা হবে। Justice will be done for both sides. Absolutely. And justice will be done very fair, very transparent, beyond all questions, even though questions will be raised by some parties. এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, সাহস থাকলে শেখ হাসিনা সরাসরি বিচারের মুখোমুখি হতেন। চেয়ারম্যান সাহেব বলেছেন, ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আমিও সেটাই বলেছি আদালতের সামনে। এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক, আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে, মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন, তারা ন্যায় বিচারের কথা বলুন। দুই পক্ষের জন্য ন্যায় বিচার। চিফ প্রসিকিউটর দাবি করেন, এই মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এতগুলো মানুষ হত্যার পরে সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। তবে একমত নন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। বাদীপক্ষ যেমন ন্যায় বিচার চায়, আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লার্নেড ট্রাইব্যুনালের, এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখবে, এই আশা আমি করেছি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। সৈকত সাদিক, ৭১, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের উপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে। পরবর্তী শুনানি ২৮ অক্টোবর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে আজ শুনানি করেন ব্যারিস্টার এহসান সিদ্দিক এবং ব্যারিস্টার শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আপিল শুনানি শেষে শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার প্রক্রিয়া ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। এ বিষয়ে আদালতের রায় যেন জুলাই সনদের ভিত্তিতে হয় সেই দাবিও করেন তিনি। এর আগে গত 2 দিন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া শুনানি করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ ফেসবুকে দেওয়ার জন্য 30 সেকেন্ডের ভিডিও বানাতেই তারা এই মিছিল বের করে, বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার SM সাজ্জাদ আলী। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ডিএমপি শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করবে। কোনো অভিযোগ পেলে সে নিজে অব্যাহতি নিতেও রাজি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢোল বেজেছে ইতিমধ্যে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ভোটযুদ্ধ। ভোট নিয়ে বারবারই আলোচনায় থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়েও এবার প্রশ্ন আছে। দ্বিধা আছে পুলিশের নিরপেক্ষতা নিয়েও। বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠান শেষে এরকম কিছু প্রশ্নের মুখোমুখি হন মহানগর পুলিশের কমিশনার SM সাজ্জাদ আলী। গত 17 বছরে তো ম্যাসিভ চেঞ্জ, এবং 2 লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে। তারা তো নির্বাচন কি জানেই না। সারা দেশে এই ট্রেনিং চলতেছে, ডিএমপিতেও চলতেছে, যে পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউর করতে হবে। ইভেন শুধু ট্রেনিং না, আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। তিনি স্বীকার করেন, সম্প্রতি
প্রতিদিনই ঢাকায় ককটেল হামলা হচ্ছে। সবশেষ বুধবার রাতেও মোহাম্মদপুরে সহিংসতায় মারা গেছেন একজন। কমিশনারের দাবি, কার্যক্রম নিষিদ্ধ একটি দল এসবের জন্য দায়ী। নিষিদ্ধ ঘোষিত দল তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে। আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। নির্বাচন যত এগিয়ে আসছে, ঢাকায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের মিছিল তত বাড়ছে। তবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানান কমিশনার। এই লোকগুলো ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে। নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে গেল। সামনের দিনে পুলিশ আরো কঠোর ভূমিকায় যাওয়ার ঘোষণা দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। মিডিয়া এত সো স্ট্রং আপনারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। অর্থ আত্মসাতের মামলায় ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। পরে আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠায়। নজরুলের বিরুদ্ধে অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কোম্পানির 207 কোটি টাকা আত্মসাতের। এদিকে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংক গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনকে আসামি করে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। নজরুল ইসলাম ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। সিন্ডিকেটের মাধ্যমে জমি ক্রয়ের নামে কোম্পানির প্রায় 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। বৃহস্পতিবার ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলামকে। দুদকের আইনজীবী তাকে 7 দিন রিমান্ড চাইলে আদালত 5 দিন মঞ্জুর করেন। এদিকে ঋণ বিতরণের অনিয়মের মাধ্যমে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ন্যাশনাল ব্যাংকের গুলশান কর্পোরেট ব্রাঞ্চ থেকে ঋণ বিতরণের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 496 কোটি টাকারও বেশি অর্থ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 12 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও 9.5 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী কারো বিরুদ্ধে মামলা তখন হয় যখন তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অথবা আত্মসাতের অভিযোগ থাকে। এই বিষয়ে মামলা অনুমোদন হয় কিংবা অনুসন্ধান তদন্ত হয়। সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন সেটা হলো তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগও আছে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। জাতীয়করণ সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 11তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার সচিবালয়ে দাবিনামা জমা দিয়েছেন শিক্ষকরা। তবে সরকারের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে অবস্থান চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। গেল 11 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। কখনো তারা সামনে সড়ক অবরোধ করেছেন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দফা দাবি, তবে সেই দাবি আদায় না হয় কর্মসূচি চালাচ্ছেন তারা। 2-3 বার ওটা আমাদেরকে দেবে বলে আমাদের সাথে প্রতারণা করেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি গেজেট আকারে প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলো অনুদানভুক্ত এবং অনুদানবিহীন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। পূর্বের ঘোষিত সকল ইবতেদায়ী মাদ্রাসাকে
জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন করতে হবে। দেশে 16,000-এর মতো প্রাথমিক স্তরের সমমানের ইবতেদায়ী মাদ্রাসা আছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে জাতীয়করণ করার কথা। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ায় ফের তারা রাস্তায় আন্দোলনে এসেছেন বলে দাবি। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ না হবে না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনরত শিক্ষকদেরকে সাথে নিয়ে নিয়ম শৃঙ্খলার সহিত আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আগামী রবিবার পর্যন্ত আপাতত আন্দোলনরত শিক্ষকদের অবস্থান ধর্মঘট ব্যতীত কোনো কর্মসূচি আমরা দেব না। শিক্ষকরা বলছেন, প্রাথমিক স্কুল সরকারি করা হয়, সেখানে আমাদের বঞ্চিত করা হয়েছে। এবার এই সরকার জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়ে কথা রাখছে না। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার মতো দলীয় প্রতিষ্ঠান ও বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এ সময় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩৬ দফা প্রস্তাবনা দেয় দলটি। পরে আব্দুল মুঈন খান বলেন, নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া যাবে না। ফারজান আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। সকালে মঈন খানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। তারা টানা ৩ ঘণ্টা বৈঠক করেন। এ সময় ৩৬ দফার একটি কার্যপত্র সিইসির সামনে তুলে ধরে দলটি। কার্যপত্র আগামী নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ও বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না দিতে ইসির প্রতি আহ্বান জানায় দলটি। মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে। তিনি আরো বলেন, নির্বাচনের নিরপেক্ষ কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভোটের সময় সরকার কি রকম কাজ করলে আস্থা আসবে তাও জানান তিনি। এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। গণভোট সংসদ নির্বাচনের সাথে চাই বিএনপি, আর নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বলেও জানায় দলটি। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান মঈন খান। এখন পর্যন্ত যে অবস্থান আমাদের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। মেট্রো রেলের প্ল্যাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর এমডি বলেছেন, জরিমানা করা নয়, রাজস্ব ফাঁকি ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে বের হতে চাইলে কাউন্টারে যোগাযোগের পরামর্শও দিয়েছেন তিনি। মেট্রো রেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে ওঠার পর যাত্রা না করে বেরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ১০০ টাকা কেটে নেবে মেট্রো রেল। আমাদের এই কার্ডটিতে টাকা ছিল 238 টাকা। আমরা এখন এটি পাঞ্চ করে দেখব 10 মিনিট ব্যবধানে আসলে এই কার্ডটি থেকে কত টাকা কেটে নিচ্ছে। আমাদের এখন ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে 138 টাকা, অর্থাৎ আমাদের 100 টাকা কেটে নিয়েছে। এর আগে কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে উঠে 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মের বিষয়টি স্টেশনে স্টেশনে নোটিশ টাঙানো হয়েছে। যাত্রীরা এমন সিদ্ধান্তের কারণে ক্ষোভ প্রকাশ করেন। 4-5 মিনিট ডিস্টেন্স টাকা কাটছে, 100 টাকা কাটছে। বের হয়ে যাবে এখান থেকে। তো এখন আমি যখন কার্ডটা আমি ওখান দিয়ে ঢুকছি, এখান থেকে পাস করব, তো এখন আমার দেশে 100 টাকা জরিমানা হয়ে যায়। এটা যাত্রীদের উপর একটা মারাত্মক চাপ, এটি প্রত্যাহারের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা আলটিমেটলি এই ফলস জিনিসগুলো করছে তাদেরকে আসলে ইন্ডিকেট করে এই কাজটা সমাধান করা উচিত, কারণ এটা আমাদের সবার উপরে চাপায় দেওয়াটা ঠিক না। তবে মেট্রো রেল এমডি জরিমানা না দেওয়ার উপায় বাতলে দিলেন। যদি কোনো যাত্রী সেম স্টেশনে উইদিন 5 মিনিটসের ভিতরে ইমার্জেন্সি এক্সিট করতে হয়, তাইলে সে প্যাসেঞ্জার ফেয়ার অ্যাডজাস্টমেন্ট কাউন্টারে যাবে, যায় ওইখান থেকে সে এক্সিট হয়ে চলে যাবে, তার এক্সিট করে দেবে, টাকাও কাটবে না, কিছু কাটবে না। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দেন তিনি। যারা সাধারণ যাত্রী, এদের যাতে কোনো যাত্রী ভোগান্তি না হয়,
যার জন্য আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি এবং এগুলি কার্যকর হয়ে গেছে আজকে সকাল থেকে। দ্বিতীয় হলো যারা প্রতারণা করতেছে এবং আমরা যদি ওটা ধরতে পারি আমরা সমস্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিভিল আইনেও যাব। সম্প্রতি মেট্রো রেলে যাতায়াত সকালে ও রাতে আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।